আমরা আজকে সম্ভবত 4th লেকচার করতেছি। গতি চ্যাপ্টারের 4th লেকচারটা হচ্ছে আজকে আমাদের। তো গত ক্লাসেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম। আমি অ্যানিমেশনের মাধ্যমে বেশ কিছু জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমাদের খাতায় কিছু জিনিস দেখাতে হবে। এজন্যই আমি খাতা কলমে আসছি। আচ্ছা, খেয়াল করো। আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্রটা প্রতিপাদন শিখেছিলাম, জেনেছিলাম এবং সেটার ম্যাথ গত ক্লাসে দেখেছিলাম। এস ইকুয়াল টু ভিটিও জেনেছিলাম, তারপরে হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই সূত্রটাও দেখেছিলাম। তো গত ক্লাস আরেকটা সূত্র দেখেছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। এটার প্রমাণটা একটু তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, আমরা জানি প্রমাণ শুরু করবো এভাবে যে মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো। এগুলো আমাদের আগের কথা। তাহলে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি, অতএব ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা আমরা জানি। এখন দেখো, গড় বেগ আমরা কি জানি? ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। এটা হচ্ছে গড় বেগ। আরেকভাবে গড় বেগ বের করা যায়। প্লিজ মিউট করে দাও, মিউট করে দাও, প্লিজ সবাই মিউট করে দাও। গড় বেগ আরেকভাবে নির্ণয় করতে পারি যে টোটাল দূরত্বকে টোটাল সময় দ্বারা যদি ভাগ করি তাহলে গড় বেগ পাই। এই দুইটা সমীকরণ সমন্বয় করে পাই এস বাই টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। এখন লক্ষ্য করো, এখানে আমি ওই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্রটা এখানে যদি বসাই দিই তাহলে কি পাই? আচ্ছা, এটা একটু সাজায় নিই। এটা মিউট করে দাও প্লিজ। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এই সূত্রটা আমরা পেয়েছি। এখন এই ভি এর জায়গাতে যদি এই মানটা বসায় দাও তাহলে কি পাই? বা এস ইকুয়াল টু ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি। মনে রেখো, আমাদেরকে প্রতিপাদন মুক্ত করতে হবে না, কিন্তু বুঝতে হবে। অনেক জায়গাতে মানে আমার কাছে এরকম বলে যে বিশেষ করে তোমার অনেক স্কুলে এরকম শুনেছি আর কি, যে প্রতিপাদনগুলো অনেক সময় না দেখিয়ে শুধু ম্যাথ করে ফেলে। তো এটা স্টুডেন্টদের জন্য কষ্ট হয়। তো আমি অনেক আগে একটা ট্রেনিং করেছিলাম, তো সেই ট্রেনিং এ বলা হয়েছিল যে আগে প্রতিপাদন বুঝাতে হবে স্টুডেন্টদেরকে, দেন তাকে ম্যাথ বুঝাতে হবে, সিকিউ, তারপর হচ্ছে মানে গ ঘর জন্য উচ্চতর দক্ষতা বা প্রয়োগ, এগুলা হচ্ছে পরে। আগে হচ্ছে তাকে এই জিনিসগুলোর পরিচয় দিতে হবে। কেন আমি জিনিসগুলোর পরিচয় জানি না, এই সূত্রগুলোর পরিচয় জানা নাই আমার, আমি হুট করে সিকিউ কিভাবে ধরতে পারবো? তো এই জন্য মনোযোগ দিয়ে, যেহেতু আমি তোমাদেরকে কষ্ট করে দেখাচ্ছি, তোমরা প্রত্যেকে খুবই মনোযোগের সাথে এগুলা দেখবে। এবং এগুলো আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে। আবার যদি শুরুতে কেউ কোনো কিছু মিসিং হয়ে যায় তাহলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। প্রত্যেকটা লেকচার খাতায় উঠায়া এগুলো আবার বোঝার চেষ্টা করবে। যে জায়গাতে আটকে যাবে সেগুলো আমার সাথে নির্ভয় নিঃসংকোচে প্রশ্ন করবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি এতে কোনো মাইন্ড করবো না, রাগ করবো না। আচ্ছা, এবার দেখো এস ইকুয়াল টু এই দুইটা যোগ করো, তাহলে টু ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি। এখন লক্ষ্য করো, এখানে এই টিটা গুণ করে দেই, তাহলে টু ইউ টি ডিভাইড বাই টু প্লাস, জি প্রমাণ তো দুইটা আগেও লিখেছি আজকেও লিখতেছি, পাশাপাশি লিখেছি মানে। আচ্ছা, পাশাপাশি এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দেখো এই টিটা উভয়ের সাথে গুণ করে দেখা দিলাম এবং এই সেপারেট করলাম, দুইটা অংশকে আলাদা করলাম। এখন দেখো টু টু কাটা যায়, তাহলে কি থাকে ইউটি প্লাস হাফটাকে আলাদা রাখলাম, তারপরে এ টি স্কোয়ার। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। একইভাবে এই সমীকরণের মধ্যে এটাকে ধর 2 নং সমীকরণ,
আর এটাকে দাও 1 নং সমীকরণ, বা এইটাকে না দিয়ে এটাকে দিই, এটাকে দাও 1 নং সমীকরণ। এখন দেখো 1 নং হতে কি আমি এই কথাটা এভাবে লিখতে পারি? 1 নং হতে একটা সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল অলরেডি। 1 নং হতে কি লেখা যায়? t সমান সমান v মাইনাস ইউ বাই এ লিখতে পারি। জাস্ট আর গুণ করেছি, টি উপরে নিয়েছি আর একে নিচে নামিয়েছি, তাহলে টি সমান সমান ভি মাইনাস ইউ বাই এ। এখন এই টি এর মানটা 2 নং সমীকরণে বসাই দেব। তাহলে 2 হতে, সবাই মনোযোগ দিবা প্লিজ, 2 হতে কি লিখতে পারি? s ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, ওই টি এর জায়গায় বসবে কি? ভি মাইনাস ইউ বাই এ। আচ্ছা, এবার আমি এটাকে একটু কায়দা করে এভাবে লিখতে চাই, এই ভিটাকে এ ধরো, ইউটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, দ্যাট মিনস কি দাঁড়ালো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি লিখতে পারি না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার? লিখতে পারি কি না? পারি, বলো। তাহলে এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এখন আর গুণ করলে আমরা কি পাই? বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এ হইতেছে সূত্র। এখন আসো বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্র লক্ষ্য করো, এই সূত্র, হ্যাঁ নাও স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। আচ্ছা নাও, নিয়েছো স্ক্রিনশট সবাই? ওকে, এবার দেখো বিশেষ ক্ষেত্রটা খেয়াল করো। যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে ইউ ইকুয়াল টু কত? 0। তাহলে ইউ যদি স্থির অবস্থান থেকে যাত্রা যদি শুরু করে, গত ক্লাসে একটা ম্যাথও দেখিয়েছিলাম, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউ হচ্ছে 0। তাহলে আমরা কি পাই? এস ইজ ইকুয়াল টু, এটা তো 0 হয়ে গেল, বাকি থাকে কি? হাফ এ টি স্কোয়ার। এখন লক্ষ্য করো, হাফও কনস্ট্যান্ট মান, এও কনস্ট্যান্ট মান, ধ্রুবক মান। কেন? সুষম ত্বরণ এগুলো হচ্ছে ধ্রুবক, মনে রাখবে। সবসময় যোগফল অথবা সবসময় বিয়োগফল, সবসময় গুণফল অথবা সবসময় ভাগফল যদি একই ধরনের মান পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা ধ্রুবক বলতে পারি। তাহলে এখানে হাফ হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। আচ্ছা, হাফ কি জীবনে কোনোদিন চেঞ্জ হবে? এটা কি কোনোদিন চেঞ্জ হয়ে 1/3 হতে পারে? হাফ তো হাফই, 0.5 0.5 0.5, 10 বছর আগেও 0.5 এর মান যা, 10 বছর পরেও তা। তার মানে এটাও একটা ধ্রুবক মান, এটাও একটা ধ্রুবক মান। তাহলে এই ধ্রুবক মান যদি উঠাই, তাহলে ইজিক্যাল টু ধ্রুবক লিখলাম। কথা বলো না প্লিজ, মিউট করে দাও। এস ইকুয়াল টু ধ্রুবক ইনটু টি স্কয়ার। আমরা জানি ধ্রুবক চিহ্ন যদি উঠাই দেই, ধ্রুবক যদি উঠাই তাহলে এস প্রপোর্শনাল টি স্কয়ার। তাহলে এখন একটা ভাষা লিখো সবাই, এখান থেকে একটা ভাষা লিখো, আমি মুখে বলছি যে অতএব স্থির অবস্থান থেকে, তাড়াতাড়ি লিখো, স্থির অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে, স্থির অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে, স্থির অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওই সময়ের বর্গের সমানুপাতিক। লিখেছো? সবাই কি লিখেছো? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো, এটার গ্রাফটা হবে এরকম। এই যে এক্স অক্ষ বরাবর যদি সময় দেই আর ওয়াই অক্ষ, গুড, ওকে। আচ্ছা, এইখানে এক্স অক্ষ বরাবর টি আর ওয়াই অক্ষ বরাবর যদি সরণ দিই, তাহলে এটা হচ্ছে এইভাবে একটা কার্ভ হবে। এইভাবে হচ্ছে মূলবিন্দু থেকে স্টার্ট হয়ে এরকম বক্ররেখা হবে। এই হইতেছে এটার গ্রাফ। আচ্ছা, আমাকে কে বলতে পারো
সরণ বনাম সময়ের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। কি নির্দেশ করে? আচ্ছা, এই গ্রাফ নিয়ে তোমাদের সাথে আমি আলাদা একটা লেকচার দিব ইনশাল্লাহ পরবর্তীতে, মনে রেখো। তাহলে এই হচ্ছে এটার গ্রাফ। এবার এটা লক্ষ্য করো, এখানেও যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ বিশেষ ক্ষেত্র স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে, অর্থাৎ ইউ যদি শূন্য হয়, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ শূন্য প্লাস 2as, বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2 কনস্ট্যান্ট মান, এও কনস্ট্যান্ট মান, তাহলে এটা ধ্রুবক লিখতে পারি, ধ্রুবক ইন্টু এস, বা ভি স্কোয়ার সমানুপাতিক এস। ধ্রুবক চিহ্ন উঠাই দিলে সমানুপাতিক চিহ্ন বসাতে হয়, আর সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দেয় তাহলে ধ্রুবক চিহ্ন বসাতে হয়। আচ্ছা, তাহলে বা ভি প্রপোর্শনাল রুট এস। তাহলে এখন তোমরা লেখো যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা করলে, স্থির অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা করলে ওই বস্তুর শেষ বেগ হবে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ওই বস্তুর শেষ বেগ হবে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, লিখেছো? আচ্ছা, এবার আসো পরন্ত বস্তু নিয়ে আলোচনা। মুক্তভাবে অভিকর্ষ বলের প্রভাবে আমরা অনেক সময় অনেক কিছু ফেলে দেই, যেমন ধরো ছাদের থেকে কোনো একটা বস্তুকে যদি নিচের দিকে ফেলে দেই, তাহলে সেটা যদিও মুক্ত হয়ে বলতেছে, আসলে ওইখানেও কিছুটা বায়ুর বাধা আছে। তো এরকম এই বিজ্ঞানী গ্যালিলিও পিসা শহরে একটা মানে যেখানে এক্সপেরিমেন্ট করেছিলেন, তো এরকম একটা বড় নলের মধ্যে বায়ু শূন্য করেছিলেন, অর্থাৎ ভিতরে পাম্পের মাধ্যমে এই বায়ুটাকে শূন্য করে, তখন ভিতরে ও বায়ুও ছিল না। এরকম যদি করা যায়, হ্যালো, কথা শুনতেছো? হ্যালো, আচ্ছা, বলতেছিলাম যে এখানে যদি তুমি এটা পাখির পালক আর একটা পাথর একসাথে ফেলে দাও, দেখা যাবে দুইটা একই সময় নিচের দিকে পড়তেছে, অর্থাৎ বায়ুর বাধাও এখানে কাজ করতেছে না। তাহলে আমরা ধরতে বোঝা যায় বিনা বাধায়, 1 নম্বর সূত্র পরন্ত বস্তুর প্রথম সূত্রটা হচ্ছে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এগুলোর সমস্ত সংজ্ঞাগুলো আমি বলেছি পুরাতন বই থেকে পড়ে ফেলতে, সমস্ত সংজ্ঞাগুলো পড়বো পুরাতন বই থেকে। আর আমি যে লেকচার দিচ্ছি সেই লেকচারগুলো তোমরা তোমাদের কাছে নোট রাখবে, আর আমি যে থিওরি পড়ানোর পরে যে ম্যাথের কথাগুলো বলবো সেই ম্যাথগুলো নিজেরা প্র্যাকটিস করবে, প্লাস বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। এইভাবেই আমাদের চ্যাপ্টারটা যদি শেষ করি প্রত্যেকটা অধ্যায়, তাহলে ইনশাআল্লাহ পুরো ফিজিক্স বইয়ের উপরে তোমাদের অনেক ভালো একটা দখলে চলে আসবে। আচ্ছা, 1 নম্বর সূত্র বললাম, স্থির অবস্থান থেকে বিনা বাধায় সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর বেগ ওই সময়ের সমানুপাতিক, তার মানে হচ্ছে ভি প্রপোর্শনাল টি। তাহলে এটাকে আমি সাজায় লিখতে কিভাবে লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, আমি একটু আগেও বলেছি সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই তাহলে ধ্রুবক ব্যবহার করতে হয়, গুণন টি। তাহলে বা ভি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই সম্পর্কটা কিভাবে লেখা যায়? ভি ওয়ান বাই টি ওয়ান, অর্থাৎ 10 সেকেন্ডে যে বেগ 20 সেকেন্ডে আরেক রকম বেগ,
তাহলে তাদের অনুপাত সবসময় সমান হবে। যেমন 10/5 2, আবার 20/10 এটাও 2, অর্থাৎ ভাগফল সবসময় সমান হবে। তাহলে 5 সেকেন্ডে যদি বেগ হয় 10, তাহলে 10 সেকেন্ডে বেগ হবে 20, কিন্তু ভাগফল সমান। তো এটাই বোঝানো হয়েছে যে ভাগফল, আমি একটু আগে বলেছি সবসময় ভাগফলও যদি সমান হয় তাহলে সেটাও ধ্রুবক মান। তাহলে v/t যেহেতু ধ্রুবক, তাহলে v1/t1 v2/t2, এটা একটা সূত্র। এই সূত্র দিয়েও আমাদের ম্যাথ হবে। আমি এখনই এই সূত্র দিয়ে একটা ম্যাথ আলোচনা করে ফেলি। ধরো 3 সেকেন্ডে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 7 সেকেন্ডে বেগ কত, এটা তোমরা করবা। হিন্স দিয়ে দিচ্ছি, t1 3, v1 10, t2 7, v2 হোয়াট, বাস ক্যালকুলেশন করে যা আসে তাই সেটাই রেজাল্ট। এবার পরন্ত বস্তুর তৃতীয় সূত্র আসো। বিনা বাধায় পরন্ত কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h প্রপোর্শনাল t স্কয়ার। অর্থাৎ সময় যত অতিক্রম করবে, তুমি যখন একটা বস্তুকে নিচের দিকে ফেলে দিচ্ছ, সময় যতই গড়াবে উচ্চতা তার বর্গের সমানুপাতিক হারে বাড়তে থাকবে। অর্থাৎ t যদি হয় 3 সেকেন্ড, তাহলে উচ্চতা হবে 3×9 মিটার। যদি t হয় 4 সেকেন্ড, তাহলে উচ্চতা হবে 4×4 = 16 মিটার। সবাই কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? শাহনাজ বুঝতে পেরেছো? মনীষা, আয়শা, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড। তাহলে h/t² ধ্রুবক। এখন এই ধ্রুবক চিহ্ন আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু ধ্রুবক তাহলে h1 বাই ওই আগেরটার মতোই h1/t1² h2/t2²। এই হলো আমাদের পরন্ত বস্তুর তিনটা সূত্র, তার মধ্যে দুইটা সূত্র দিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলা দিয়ে আমাদের ম্যাথ হবে। আচ্ছা, এবার দেখো এই সূত্রটা গ্রাফটা হচ্ছে, আমি একটা জিনিস খেয়াল করো, সামথিং প্রপোর্শনাল যখন নাকি সামথিং থাকে তখন এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। এখানে টি, এখানে ভি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আর এই বেলায় সূত্রটা হবে x অক্ষ বরাবর যদি টি হয় আর y অক্ষ বরাবর যদি এইচ হয়, তাহলে এরকম একটা কার্ভ হবে। এগুলো আয়ত্ত করতে হবে। গ্রাফ নিয়ে আমি একটা আলোচনা অবশ্য করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এই গতির সমীকরণগুলো কেমন হবে, একটু মনোযোগ দাও। নাও, নিয়েছো? ওকে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের ওই যে ভি হয়ে যাবে v - gt। কেন? কারণ উপরের দিকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করে তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে, এই কারণে মাইনাস হবে। আর হচ্ছে এই এস হয়ে যাবে এইচ, কারণ উপরের দিকে হচ্ছে উচ্চতা, তখন দূরত্ব বলবো না, দূরত্ব হচ্ছে একটা গাড়ি চলতেছে অনুভূমি বরাবর, সেই ক্ষেত্রে হচ্ছে দূরত্ব এস। আর একটা বস্তু উপরের দিকে যাচ্ছে অথবা উপর থেকে নিচে নামতেছে, তাহলে এটা হচ্ছে হাইট, উচ্চতা, সেই ক্ষেত্রে এস এর জায়গায় এইচ ইউটি -12 gt²। এর জায়গায় এখন অভিকর্ষ ত্বরণ হবে। আর কেন মাইনাস হলো? কারণ এটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে। আর যদি আমি উপর থেকে নিচে ফেলে দেই, দেখো আমার কলমটা উপর থেকে নিচের দিকে পড়ে গেছে, তাহলে উপরে যখন ছিল তখন বস্তুটা স্থির ছিল, তখন আদি বেগ কত হবে কে বলতে পারো? 0 হবে। আর যেহেতু অভিকর্ষ বলের দিকে যাচ্ছে তখন হয়ে যাবে প্লাস, তখন u+gt হবে। অর্থাৎ নিচের দিকে হলে প্লাস হবে u+gt, আর উপরের দিকে নিক্ষেপের বেলায় u-gt হবে। আর নিচের দিকে পড়ার সময় ইউটা হবে 0। আশা করি এগুলো মনে রাখতে পারবে ইনশাল্লাহ। এবার ভি স্কয়ার, হ্যাঁ, এবার দেখো ভি স্কয়ার ইউ স্কয়ার -2gh,
এখানেও উপরের দিকে নিক্ষেপণের বেলায় মাইনাস হয়েছে, ওই কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে। এই হইতেছে আমাদের মোটামুটি সূত্রগুলা। তো তোমাদেরকে আমি এই চ্যাপ্টারের যতগুলা সূত্র ছিল মোটামুটি সব আলোচনা করে ফেলেছি। আজকে পড়ন্ত প্রস্তুতি দিয়ে কমপ্লিট করলাম। এখন আমাদের ম্যাথ বাকি আর গ্রাফ বাকি, ম্যাথ বাকি আর গ্রাফ বাকি। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই ম্যাথ এবং গ্রাফের ব্যাপারে কিছু আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো তোমাদের একটা SW দিচ্ছি, 2017 সালের তোমরা কুমিল্লা, ঢাকা আর হচ্ছে রাজশাহী, এই 3টা বোর্ডের গ ঘ ট্রাই করবে, না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যে চেষ্টা করছো সেই চেষ্টাটা আমি দেখব। আর SW হচ্ছে আমার এই টোটাল নোটটা, এই টোটাল আমি এই পর্যন্ত যত লেকচার দিয়েছি এই সমস্ত লেকচারগুলো তোমাদের প্রত্যেকের খাতায় থাকতে হবে ইনশাআল্লাহ। যেদিন স্কুল খুলবে আমি কিন্তু আমার ওই ইয়েতে তোমাদের খাতায় আমি দেখব যে আমার এই লেকচারগুলো আছে কিনা, কারণ আমি ভিডিও তোমাদেরকে স্ক্রিনশট দিচ্ছি, আমি ভিডিও করে আমাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছি, সুতরাং তোমাদের অনেক সুবিধা। কারো যদি এই নেটে প্রবলেমও থাকে, সে যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে দেখে নেওয়া ক্লাসগুলা নিজের খাতায় লিখে ফেলো, তাহলেও কিন্তু হয়ে যায়। হ্যাঁ, তোমাকে সময় দিতে হবে। তুমি যদি হেলায় কাটাও, সময় নষ্ট করো, ঘুমায় থাকো, ক্লাস না করো, এটা তোমারই লস মা। সময় খুবই কম। তোমরা ভাবতেছো 2 বছর সময় আছে, স্কুল খুলবে, দেখা যাক আস্তে ধীরে শুরু করব। না, তোমাদের অলরেডি কিন্তু 2 মাস শেষ, অলরেডি 2 মাস শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, মার্চ যদি স্কুল খোলা থাকতো, মার্চে আমাদের প্রথম, সেটাই মার্চ হলে কিন্তু তোমাদের প্রথম সাময়িকের যে কি বলে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যেত। মার্চের প্রথম সপ্তাহে কিন্তু আমাদের মার্চের প্রথম সপ্তাহে কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারও ছিল। তো ঠিক আছে, তোমরা এইগুলা একটু নোট করে রাখো এবং সংজ্ঞাগুলো পুরাতন বই থেকে পড়ে রাখো। আর হচ্ছে আমি আগামী ক্লাসে গ্রাফ এবং দেখাবো। তো এখন তোমাদের আইডি গুলো নিব।